আচ্ছা, এই সেটে আমরা 59 থেকে 65 অবধি জিকেগুলো আলোচনা করব, আর তার ডিটেলসগুলো আমি বলে দেবো, ঠিক আছে? তো তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবে। তো এইটা তোমাদের আমি আপকামিং WBCS প্রিলিমসের কথাটা মাথায় রেখে চালু করেছি, ঠিক আছে? তো ঠিক আছে, আমি ক্লাসটা তাহলে শুরু করি। দেখো, এখানে বলেছে যে ম্যাগনেটাইট কিসের আকরিক। এটা হচ্ছে, আমি দাগ দিয়ে দিয়েছিলাম আগে থেকে, এটা হচ্ছে লোহার আকরিক, ঠিক আছে? মনে রাখবে, ম্যাগনেটাইট কিন্তু লোহার আকরিক। আচ্ছা, এখানে ম্যাগনেটাইটের ব্যাপারে আমি একটু বলে রাখি। এটা মনে রাখবে যে ম্যাগনেটাইট হচ্ছে সেই লোহার সেই আকরিক যার মধ্যে কিন্তু প্রাকৃতিক চুম্বকের মানে অর্থাৎ চুম্বকের ধর্ম বর্তমান, ঠিক আছে? প্রাকৃতিক চুম্বকের অপর নাম কিন্তু ম্যাগনেটাইট, কেমন? তো এখানে দেখো, লোহার যে আরও আকরিক যেগুলো আছে আমি সেগুলো বলে দিচ্ছি এক এক করে। মনে রাখবে হেমাটাইট, ঠিক আছে? হেমাটাইটের সংকেত কিন্তু মনে রাখবে Fe2O3। তারপরে ম্যাগনেটাইট যেটা বললাম, ম্যাগনেটাইটটা মনে রাখবে একটু ভারী হয়, এটা Fe3O4 মনে রাখবে। এখানে লোহা 3টে থাকে আর অক্সিজেন 4টে থাকে। তারপর আরেকটা মনে রাখবে আয়রন পাইরাইটস, ঠিক আছে? আয়রন পাইরাইট যেটা হবে সেটা একটু মনে রাখবে, এটা সম্ভবত সালফার থাকে এর মধ্যে। এটা আমি সংকেতটা এই মুহূর্তে ঠিক প্রপার একটু মানে মনে পড়ছে না, তাও যতটা ধারণা Fe2 হবে, মানে Fe মানে লোহার সাথে সালফার মিশে থাকে, ঠিক আছে? আরেকটা মনে রাখবে সিডেরাইট। সিডেরাইটটা মনে রাখবে লোহার যে কার্বনেট, ঠিক আছে? অর্থাৎ লোহাতে Fe থাকবে আর CO3 থাকবে, অর্থাৎ আয়রন কার্বনেট, ঠিক আছে? তাহলে এই হলো লোহার গেল। আচ্ছা, এবার আমি তোমাদের তামার ব্যাপারটা বলে রাখি। তামার মনে রাখবে কতগুলো কমন আকরিক, যেমন হচ্ছে কপার পাইরেটস, কপার গ্লান্স, ম্যালাকাইট, ঠিক আছে? এরা কিন্তু তামার আকরিক। এদের মধ্যে এই যে তোমার ম্যালাকাইটটা যেটা বললাম, ম্যালাকাইটের একটু সংকেতটা জটিল আছে। এটা মনে রাখবে দুটো কপার কার্বনেট থাকে, ঠিক আছে? এই যে তামার যে কপার যেটা বললাম তোমার হচ্ছে কপার, এই ম্যালাকাইট যেটা বললাম, ম্যালাকাইটের মধ্যে তোমার হচ্ছে দুটো কপার কার্বনেট থাকে আর একটা কপার হাইড্রক্সাইড থাকে, ঠিক আছে? অর্থাৎ CuOH এর হোল 2 থাকে, অর্থাৎ এটা একটু ক্ষারীয় ধরনের। কারণ আমরা জানি যে হাইড্রক্সাইড জাতীয় যে সমস্ত যৌগগুলো হয় তাদের ক্ষার ধর্ম বর্তমান থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে বলেছে দেখো দস্তা বলেছে, ঠিক আছে? জিঙ্কের দুটো মনে রাখবে, জিঙ্ক ব্লেন্ড আর ক্যালামাইন, ঠিক আছে? তো জিঙ্কের যদি কার্বনেট জিজ্ঞেস করে থাকে বলবে যে জিঙ্ক কার্বনেট, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে ক্যালামাইন। আর আরেকটা তোমার হচ্ছে জিঙ্ক ব্লেন্ড হয়, সেটা কিছু না, জিঙ্কের সাথে একটা সালফার থাকে, ZnS থাকে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা খুব ইম্পর্ট্যান্ট দিয়েছে এখানে অ্যালুমিনিয়ামটা খুব পরীক্ষায় দেয় কিন্তু মনে রাখবে। অ্যালুমিনিয়ামে কতগুলো আকরিক, বক্সাইট, কোরান্ডাম, ক্রায়োলাইট, ঠিক আছে? তো এই যেখানে বক্সাইটটা খুব দেয় কিন্তু Al2O3, ঠিক আছে? এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা দেয় Al2O3, তার সাথে একটু মানে এটা একটু স্যাঁতস্যাঁতে টাইপের হয়, অর্থাৎ এখানে একটু জল মিশে থাকে, 2H2O থাকে, অর্থাৎ এটা হচ্ছে বক্সাইটের সংকেত, ঠিক আছে? আর এখানে কোরান্ডামটা মনে রাখবে, কোরান্ডাম হচ্ছে Al2O3 থাকে, ঠিক আছে? মানে এখানে জলটা থাকে না। এই কোরান্ডাম আর হচ্ছে বক্সাইট কিন্তু প্রায় একই ধরনের, এখানে খালি জলটা থাকে না, ঠিক আছে? শুধু Al2O3 থাকে। আর একটা হচ্ছে ক্রায়োলাইট বলেছে। ক্রায়োলাইটটা এটা মনে রাখবে, এটা অ্যালুমিনিয়াম থাকে এর মধ্যে, এটা সোডিয়ামের সাথে মিশে থাকে, হ্যাঁ? এটা এর সংকেত হবে Na2AlF6, এটা মনে রাখবে, আমি একটু লিখে দিচ্ছি এটা, ঠিক আছে? Na2Al, লেখাটা ভুল হয়ে গেল একটা বলে। অর্থাৎ এর মধ্যে কিন্তু ফ্লুরিন মিশে থাকে, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমাদের অ্যালুমিনিয়াম আকরিকগুলো বললাম, ঠিক আছে? আচ্ছা, এখানে বলেছে সৌন্ধব লবণ কোন শিলার অন্তর্গত। তো সৌন্ধব লবণটা মনে রাখবে পাললিক শিলার অন্তর্গত, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলেছে যে দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনি কোনটি। আচ্ছা, দেখো দামোদর উপত্যকা মনে রাখবে, এই দামোদর উপত্যকা কিন্তু আমাদের ভারতবর্ষের কোল্ড রিজার্ভের সবথেকে হাইয়েস্ট, অর্থাৎ ভারতে যা কয়লা সঞ্চিত আছে, মানে যা তোলা হয়েছে এবং এখনও পর্যন্ত যা সঞ্চিত আছে, তার কিন্তু বেশিরভাগটা হচ্ছে এই দামোদর উপত্যকা অঞ্চলে। কেমন এই দামোদর উপত্যকাটা,
মনে রাখবে দামোদর উপত্যকা অঞ্চল। তো এখানে মনে রাখবে রানীগঞ্জ যেটা হবে, রানীগঞ্জই কিন্তু সবচেয়ে পুরাতন কয়লা খনি এখানে। এটা কিন্তু তোমরা এই তালচের, বোকারো, দুর্গাপুরটা করতে যাবে না, ঠিক আছে। এখানে রানীগঞ্জ, এখানে বলেছে যে কয়লা খনি কোনটি, কিন্তু কেমন তালচেরেও তোমার কিন্তু কয়লা পাওয়া যায়, তো সবথেকে ওল্ডেস্ট যদি বলে দেওয়া হয় রানীগঞ্জ তোমরা বলবে। আচ্ছা, এখানে বলেছে যে ভারতের পরিকল্পনা কমিশন গঠন সংবিধানের ধারায় উল্লিখিত আছে। দেখো এইগুলো খুব ট্রিকি কোশ্চেন কিন্তু, কেমন এখানে দেখো যেরকম হচ্ছে যারা একটু ডিটেলসে পড়বে তাদের কাছে এটা কিন্তু আবার কিছুই না, খুবই সোজা প্রশ্ন, কিন্তু একটু গুলিয়ে যেতে পারে অনেকে। 360টা একটু একটা কমন একটা আর্টিকেল আছে, ভেবে যারা অল্প মানে জাস্ট চোখ বুলিয়ে যাবে তারা কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে দাগ দিয়ে দিতে পারে। তো প্রথমত মনে রাখবে যে পরিকল্পনা কমিশন কিন্তু ভারতের সংবিধানে কোনো ধারাতেই উল্লেখ করা নেই, কেমন ডিটা অ্যান্সার হবে। আর এখানে মনে রাখবে একটা খুব ইম্পর্ট্যান্ট আর্টিকেল দিয়েছে 360টা মনে রাখবে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, যেটা কিন্তু ভারতে একবারও লাগু হয়নি, ঠিক আছে। আর আমরা সবাই প্রে করি যাতে এটা কোনো দিন না হয়, কারণ এটা যতগুলো এমার্জেন্সি আছে 352, 56 আর 60-এর মধ্যে সবথেকে ভয়ঙ্কর এমার্জেন্সি হচ্ছে এই 360। এটা যদি একবার দেশে লাগু হয়ে যায় তার মানে মনে রাখবে তোমার পকেটে টাকা থাকলেও তুমি দোকান থেকে কিছু কিনে খেতে পারবে না, মানে এটা তোমার দেশের অর্থনৈতিক অবস্থাটাকে পুরো ধস নামিয়ে দেয়, ঠিক আছে। দেখো কিসের দ্বারা প্রাথমিক এবং গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। দেখো এটা খুবই একটা সায়েন্সের একটা খুব একটা কমন কোশ্চেন। এটা যারা ক্লাস 10-এর যারা সায়েন্স বুকটা একটু ভালো করে পড়েছো তাদের কাছে এটা খুব জলের মতো সোজা। এখানে একটু মনে রাখবে, আমি একটু ডিটেলসে বলে দিই, যেটা অ্যান্সারটা প্রথমে বলে দিই, যেটা ভাবে অ্যাবসিসিক অ্যাসিড, ঠিক আছে। এখানে বলেছে যে কিসের দ্বারা প্রাথমিক এবং গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। তো মনে রাখবে এই দেখো প্রাথমিক আর গৌণ বৃদ্ধি না, এটার কিন্তু অক্সিন যে হরমোনটা সেটা কিন্তু খুব হেল্পফুলি, এটা মানে এটাই অক্সিনটাই করে। তো ওর যে মানে এই যে অ্যাবসিসিক অ্যাসিডটা প্রয়োগ করলে ওখানে কিন্তু অক্সিনের কাজটা থাকে না, ঠিক আছে। তাই এখানে মনে রাখবো অক্সিন হবে। আচ্ছা, এখানে এই উদ্ভিদ হরমোনের ব্যাপারে আমি কিছু জিনিস তোমাদের একটু বলে দিই এখানটাতে। এখানে মনে রাখবে এই যে অক্সিন কথাটা আমি বললাম, ঠিক আছে। অক্সিন কিন্তু উদ্ভিদের এমন একটা হরমোন যা কিন্তু উদ্ভিদের যেমন বৃদ্ধিতে সহায়ক, আবার কিন্তু উদ্ভিদের বৃদ্ধি আটকাতে গেলেও কিন্তু অক্সিন দরকার লাগে। অক্সিন কিন্তু তোমার উদ্ভিদের অগ্রস্ত প্রকটতা ঘটায়, ঠিক আছে। আবার কোনো উদ্ভিদকে ধরো তুমি লম্বায় বাড়াতে চাইছো না, চওড়ায় বাড়াতে চাইছো, তখন কিন্তু এই অক্সিনের প্রয়োগ কাজে লাগে, ঠিক আছে। এই মনে রাখবে অক্সিনটা পুট করেই তোমার বীজহীন ফল উৎপন্ন করা হয়, যেটাকে বলা হয় পার্থেনোকর্পি বলা হয়, ঠিক আছে। আবার মনে রাখবে এখান থেকে একটা কোশ্চেন আসে এই চ্যাপ্টার থেকেই, যেমন হচ্ছে দ্রুত ফল পাকাতে কিসের ব্যবহার হয়, ঠিক আছে। তো এটা মনে রাখবে দ্রুত ফল পাকাতে এটা একটা হাইড্রোকার্বন আছে, এটা সম্ভবত তোমার অ্যাসিটিলিনটা হচ্ছে ওয়েল্ডিংয়ে লাগে, হ্যাঁ এটা ইথিলিন হবে, ঠিক আছে। ইথিলিন ব্যবহার করা হয় মনে রাখবে, এটা ইথিলিন প্রয়োগ করলে তাড়াতাড়ি ফল পাকিয়ে দেয়। আচ্ছা, এখানে একটা মনে রাখবে জিববেরেলিনের কথা আমি বলছি। জিববেরেলিনটা মনে রাখবে এটা একটা উদ্ভিদের নাইট্রোজেনবিহীন হরমোন, ঠিক আছে। উদ্ভিদের যেই নাইট্রোজেনবিহীন হরমোনের কথা জিজ্ঞাসা করে বলবে জিববেরেলিন। তো জিববেরেলিনের আবিষ্কর্তা মনে রাখবে কুরোসাওয়া নামক একজন হচ্ছে বিজ্ঞানী ছিলেন। উনি 1921 খ্রিস্টাব্দে জিব্বেরেলা ফুকুরাই নামক একটা ছত্রাক ছিল, সেই ছত্রাকের দিয়ে প্রথম কিন্তু জিববেরেলিনটা লক্ষ্য করেন উনি, ঠিক আছে। আর এখানে মনে রাখবে জিববেরেলিন থেকে আরও যেগুলো দেয়, এদের যে কৃত্রিম জিববেরেলিনের যে নামগুলো দেয়, যেমন হচ্ছে ইউনিকোমাজেল একটা নাম হয়, হ্যাঁ, একটা যে ড্যামিনোজাইড নামক একটা ইথিলিন জিববেরেলিন আছে, ঠিক আছে। আর এখানে যেরকম জিববেরেলিন একটা অ্যাসিড আছে সেটা হচ্ছে GA3, ঠিক আছে। এইগুলো কিন্তু খুব দেয়। আচ্ছা, সাইটোকাইনিনটা মনে রাখবে এটা হচ্ছে বার্ধক্যটাকে রোধ করতে এটা থাকে, ঠিক আছে। এই সাইটোকাইনিন একটা উৎস দেয়, এটা এখন করে খুব দিচ্ছে দেখছি। এটা মনে রাখবে ডাবের জলে থাকে, ঠিক আছে। এই যে কচি ডাব হয়, যেটা যে একদম মানে যে ডাবের শ্বাস হয়নি, ওই কচি ডাবের জল থাকে, ওই ডাবের জলে কিন্তু সাইটোকাইনিন থাকে। সাইটোকাইনিনটা অ্যাকচুয়ালি কী করে, বার্ধক্যটাকে রোধ করে, ঠিক আছে। অর্থাৎ ডেড সেল যেগুলো হয়, ডেড সেলগুলোকে মেরে দিয়ে তোমার যে ভালো সেল যেগুলো ওগুলোকে করতে সাহায্য করে, ঠিক আছে। চলো পরেরটা আসে যাক। আচ্ছা, এখানে তারপরে দিয়েছে যে রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয়েছিল। এটা খুব সোজা, এটা মনে রাখবে, এটা ভারতবর্ষে যবে হয়েছিল, পশ্চিমবঙ্গে তবে হয়েছে 1956 সালে, ঠিক আছে। আর এই রাজ্য পুনর্গঠন আইনের ব্যাপারে এখানে একটা জিনিস বলে রাখি, যে এখান থেকে এরকম একটা কোশ্চেন হয় যে ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য কোনটি।
তো মনে রাখবে ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য হয়েছিল আমাদের অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, আন্ধ্রা। পরবর্তীকালে সেই অন্ধ্রপ্রদেশ আবার ভেঙে গিয়ে 2014 সালে তেলেঙ্গানা নামক একটি রাজ্যের উৎপত্তি হয়েছে, মানে নতুন একটা রাজ্য হয়েছে। তো বর্তমানে মনে রাখবে অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী, আর হচ্ছে তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। তারপরে বলেছে যে বাংলায় প্রচারিত প্রথম সংবাদপত্রের নাম কি ছিল? বাংলায় প্রচারিত প্রথম সংবাদপত্র, আচ্ছা দেখো, বাংলায় প্রচারিত প্রথম সংবাদপত্র এখানে তোমরা যেটা নেবে সমাচার দর্পণটা নেবে, ঠিক আছে, সমাচার দর্পণ। এই সমাচার দর্পণের ব্যাপারে একটু বলে রাখি, এটা শ্রীরামপুরে যে ব্যাপটিস্ট মিশন ছিল, সেই ব্যাপটিস্ট মিশনের থেকে এটা প্রকাশিত হলো, ঠিক আছে। আর সংবাদ কৌমুদীর কথা বলেছে, সংবাদ কৌমুদী মনে রাখবে এটা রাজা রামমোহন রায় প্রকাশ করতেন, ঠিক আছে। রাজা রামমোহন রায় সংবাদ কৌমুদী ছাড়াও মিরাতুল আকবর নামক একটা কিন্তু পত্রিকা প্রকাশ করতেন, এটা খুব ইম্পর্টেন্ট, মিরাতুল আকবরটা দেয়। আচ্ছা, তারপরে বলেছে তত্ত্ববোধিনী পত্রিকা। তত্ত্ববোধিনী পত্রিকা এটা মনে রাখবে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 সালে এই পত্রিকাটা প্রকাশ করতেন, ঠিক আছে। তাহলে তত্ত্ববোধিনী পত্রিকা। আর তত্ত্ববোধিনী সভা বললে আমরা জানি, ঠিক আছে, দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 সালে এই সভাটা শুরু করেছিলেন। তারপরে বলেছে সংবাদ প্রভাকর। আচ্ছা, সংবাদ প্রভাকরের ব্যাপারে বলে রাখি, সংবাদ প্রভাকর হচ্ছে এটা কবি ঈশ্বরগুপ্ত এটাকে চালু করেছিলেন, ঠিক আছে। মানে এই সংবাদ প্রভাকরটা চালু করেছিলেন কবি ঈশ্বরগুপ্ত, ঠিক আছে। তাহলে এই কটা, তাহলে 65 অবধি আমি দিয়ে রাখলাম, এর পরের ভিডিওতে বাকিগুলো আলোচনা করছি।